পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ৬ নম্বর এলাকায় তার বোনের বাসা থেকেই আটক হন তিনি। পুলিশ জানিয়েছে বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তাকে ধরা হয়। লেখক ও ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কোথায় লুকিয়ে আছেন সে সম্পর্কে তথ্য দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে অভিযান চালানোর জন্য অনুরোধ করেন পিনাকি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের মোবাইলের IMEI লোকেশন ঢাকার আশেপাশে শনাক্ত হয়েছে। এই মাত্র গ্রেপ্তার হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তো বন্ধুরা, এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোথায় থেকে এবং কিভাবে গ্রেপ্তার হলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন কিছু অজানা তথ্য, যা জানলে আপনারাও ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কোথায় থেকে এবং কিভাবে তিনি গ্রেপ্তার হলেন। সেই ভিডিওটি দেখে আসার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো। এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গ্রেপ্তার হওয়ার আগে কি বক্তব্য দিয়েছিলেন সেই ভিডিওটি দেখে আসবো। তারপরে আমরা চলে যাব কোথায় থেকে এবং কিভাবে গ্রেপ্তার হলেন এই পররাষ্ট্রমন্ত্রী। একমাত্র আওয়ামী লীগই এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই দেশে শেখ হাসিনা বছরের পর মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আওয়ামী লীগ এই দেশে গণতন্ত্র দিয়েছে, শিখিয়েছে। কিন্তু মাঝখানে কিছু আপনার সামরিক, বেসামরিক এবং টেকনোক্রেটিক এই ধরনের কিছু সরকার ছিল। তখন আমাদের দেশে গণতন্ত্রটা ধ্বংস হয়ে যায়। তখন ইয়েস নোর ভোট হয়, তখন আপনার ফেক, যে আপনার 1,23,00,000 ফেক ভোট হয়, তখন আজিজ মার্কা কমিশন হয়, তারপরে আপনার একই ব্যক্তি ক্যাপিটাল গভর্নমেন্ট হেড এবং কি হবে, এই করে গণতন্ত্র ধ্বংস করে দেয়। আর উল্টাপাল্টা গণতন্ত্র ইলেকশন করে কোন দল নির্বাচিত হয়, নির্বাচিত 1.5 মাস ওখানে কেউ ভোট দেয় নাই। বাংলাদেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে, তার ফলে 1.5 মাসের মাথায় সেই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। আবার আওয়ামী লীগ 2009 সাল থেকে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। গত 15 বছরে দেশে কয়েক হাজার ইলেকশন হয়েছে, এর 2-1টি ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আর গত কিছুদিন আগে 5টি ইলেকশন, মেয়রের ইলেকশন হয়েছে, সেইখানে অত্যন্ত সুষ্ঠু, শান্তি, সংঘাতবিহীন নির্বাচন হয়েছে। সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড নন ভায়োলেন্ট ইলেকশন হয়েছে। আমরা একটা নন ভায়োলেন্ট, ফ্রি, ফেয়ার ইলেকশন চাই। আমার দুঃখটা হচ্ছে যে বাইডেন সাহেব শেখ হাসিনার সঙ্গে এই ফেয়ার ইলেকশন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলাপ করলেন। শেখ হাসিনার সাথে বাইডেন সাহেব আমি বলেছি আগে, আপনি জানলেন না কোথায়, আন্দাজে কথা বলেন। আমি কয়েকবার আপনাদের বলেছি, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ হওয়ার পর শেখ হাসিনা ওই ইস্যু পরে সেশন ছিল যে ফ্যামিলি, শেখ হাসিনা বলেছেন যে আমার বাপ মা হারিয়েছি, আমার 3 ভাই হারিয়েছি, 10 বছরের শিশু আমার ভাইকে হারিয়েছি, আমার ভাবিদের, আমার পরিবারে 17 জন লোক, আমি আমার ছোট বোন ছাড়া আর 2 নাতিন ছাড়া সবাইকে হারিয়েছি। আর আমি হারার পরে 6 বছর দেশে ফিরতে পারিনি। আর আমি আমার বাপের খুনিদেরও বিচার করার অধিকার ছিল না। ইনডেমটেন্ট আইন তৈরি হয়েছিল। 21 বছর আমি সংগ্রাম করেছি। তারপরে আমি এই কুখ্যাত আইন বাতিল করি এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। উনি বলেন যে আমার এই 170 মিলিয়ন আপনার জনগণ আমার এখন পরিবার, আমার বাপ মা সব চলে গেছে, আমার পরিবার হচ্ছে 170 মিলিয়ন, 17 কোটি বাঙালি, এবং ওদের আমি মঙ্গলের জন্য, ওদের দুবেলা ভাত, ওদের শিক্ষা, স্বাস্থ্য এবং দুমুঠু একটা উন্নত জীবনদানের জন্য
আমার সংগ্রাম। আমি যতদিন বেঁচে থাকবো এইটাই আমার একমাত্র, এইটাই দিল্লিতে উনি বলেছেন। এবং তখন আপনার প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আমি জানি আপনার অ্যাচিভমেন্ট অত্যন্ত ইমপ্রেসিভ, অত্যন্ত ইমপ্রেসিভ। তো ওইগুলো আমি তো আগেও বলেছি। ইলেকশন নিয়ে কি বলেছেন বাইডেন সাহেব দিল্লিতে? দিল্লিতে ইলেকশন নিয়ে কোনো যার সাথে কোনো আলাপ, আপনারা এইসব সৌজন্য সাক্ষাতে মনে করেন কি বসে থেকে নাম্বার নিয়ে নো, আপনার তো জ্ঞানী দেখি বড় সীমিত। হোয়াইট হাউসের মুখপাত্র এটা বলেছেন যে সেটা হোয়াইট হাউসের অন্য লোকের সাথে আলাপ হয়েছে। স্যার, একটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে ইলেকশন সবসময় ভালো হয় হবে, সবাই বলছে, আমাদের দলের সবাই বলছে, কিন্তু এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল তারা পাঠাতে চেয়েছে ট্রাক। শুনেন, আপনাকে আমি বলি, আপনি এত দেউলিয়াপনা কেন? আপনার নিজের প্রতি বিশ্বাস নাই? আপনি দেখেন না ইলেকশন কিভাবে হয়েছে? আপনার প্রতি কোনো আত্মবিশ্বাস নাই? আপনি অনেকে বললো যে আপনার কান ছেলে নিয়ে গেছে আর ছেলে নিয়ে গেছে, আপনি কানটা ধরে দেখেন ছেলে নিচ্ছে কিনা। আপনি বিদেশিরা তো মুখাপক্ষে তাকে হয়ে থাকেন কেন? ওয়াই? আপনার এই মন মগজের মধ্যে খালি বিদেশি কেন? নিজের উপর আত্মবিশ্বাস আপনাদের তৈরি করতে পারেন না? ওগুলো বাদ দেন, নিজের উপর আত্মবিশ্বাস নেন। শেখ হাসিনার বিশ্বাস হচ্ছে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসে বলিয়ান হয় আপনার ওয়ার্ল্ড ব্যাংকে যখন টাকা দেয় নাই, ওদের পাত্তা দেন নাই, না দিয়ে আপনার যখন IMF ওয়ার্ল্ড ব্যাংক ভর্তুকি এগ্রিকালচার থেকে ভর্তুকি মানা করে, শেখ হাসিনা ওদের পাত্তা দেন নাই, বিকজ শি হ্যাজ দি কারেজ। তার নিজের প্রতি, দেশের প্রতি আত্মবিশ্বাস আছে। আপনারা দেশের প্রতি, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে 7 সেপ্টেম্বর একটি বৈঠক করবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে 7 সেপ্টেম্বর অনেকে সাক্ষাৎ হয়েছে, একাধিক মন্ত্রী পর্যায়ের লোকের সে সাক্ষাৎ। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কোন আলোচনা হয়েছে না? রোহিঙ্গাদের নিয়ে প্রত্যাবাসনের জন্য পশ্চিমাদের একটা আপত্তি সবসময় দেখি, সেটি নিয়ে কোন আলোচনা? রোহিঙ্গা নিয়ে আলাপ হয়েছে। তারা আমেরিকানরা মনে করে আমাদের সাথে একমত রোহিঙ্গা ফেরত যাওয়া উচিত, কিন্তু তারা মনে করে যে মায়ানমারে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে ওদের জীবনমানের নিরাপত্তা নিশ্চিত হবে না। সেই জন্য আগে ওখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তারপরে এদের পাঠান। আর 3 বছরে আপনি এই দেশে রেখে কাজকর্ম দেন, তাকে স্কিল ট্রেনিং দেন, আর এই দেশে আপনি আর উন্নত দেশগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে রিপাট্রিয়েশন বলতে কিছুই নাই। ওখানে রিফিউজি গেলে দে অ্যাবজর্ব, তারা সেই চিন্তা ভাবনা থাকে। তারা মনে করে বাংলাদেশের মধ্যে আমরা এটা অ্যাবজর্ব করতে পারি। অত 170 মিলিয়ন লোক, দেশের লোক, আর মাত্র 12 লক্ষ লোক কেন বলছেন? সরকারি বার্তা সংস্থা তারা একটি প্রতিবেদন করেছে, আপনারা সকলে ছিলেন যে বাংলাদেশের গণতন্ত্র আইসিইউতে আছে, এটা 14 এবং 18 নির্বাচন করে তারা এই প্রতিবেদন। শুনেন, এরকম বহু লোক আছে বহু রকমের প্রতিবেদন দিতে। আপনি আপনার নিজে প্রতিবেদন তৈরি করেন, আপনি আপনার নিয়ম মতো তৈরি করেন, অন্যের দিকে মুখাপেক্ষি হয়ে থাকবেন। আল্লাহর ওয়াস্তে এটা বাদ দেন, এই বদ অভ্যাসটা বাদ দেন যে অন্য কিছু বললেই তো লাফায় উঠবেন। এইটা বাদ দিয়ে নিজে পরীক্ষা করে দেন কি অবস্থা। হোয়াই ডোন্ট ইউ ডু এ সার্ভে? মানুষ কাকে ভোট দিবে? জনগণ যদি ভোট দেয়, এইটাই গ্রহণযোগ্য নির্বাচন। স্যার, আমরা দেখলাম আন্ডার সেক্রেটারি আজরাজে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডোর সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। স্যার, এই বছরে ডোনাল্ডোর এটা 3য় সাক্ষাৎ সরকারি শুনেন, আমাদের সাথে বহু লোকের সাক্ষাৎ হয়েছে, স্যার, এটা মাল্টিপল টাইম। ভারতের সাথে হয়েছে, আমেরিকার সাথে হয়েছে, ইউরোপের সাথে হয়েছে, সবার সাথে, তো ব্রিটিশদের সাথে হয়েছে। এখন অনেক বেশি সম্মেলন হয়, সম্মেলন হলে বহু লোকের সাথে সাক্ষাৎ হয়। আমরা সবগুলো আপনাদের বলি না, আপনারা একটা কে হইছে হইচই করেন। এরকম তো শত এখন বাংলাদেশে যেহেতু ইজ্জত, মান, ইজ্জত এবং উন্নয়ন হচ্ছে, সবাই আমাদের কাছে জিনিস বিক্রি করতে চায়, তাই আসে আমাদের সাথে এসে দেখা করে।
আগে এত দেখা করতো না, এখন যে আসে সেই আমাদের দেশে কিছু বিক্রি করতে চায়। চাওয়া পাওয়া তো বাড়ছে স্যার, চাপও বাড়ছে। হ্যাঁ, চাওয়া পাওয়া চাপ সবই তো বাড়ছে। সরকার কি স্বস্তিতে আছে যে বিদেশি না, পণ্যগুলো নিয়ে? বিদেশিরা মূলত বিক্রি করার জন্য আসে, আর অন্য ধরনের চাপ সৃষ্টি করে যাতে তার থেকে বিক্রি না। আমেরিকা বিক্রি করতে চায়, ফ্রান্স বিক্রি করতে চায়, ইউরোপ বিক্রি করতে চায়, ব্রিটিশ বিক্রি করতে চায়। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে এই মুহূর্তে বিএনপি দেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, এ কথা যে কাউকে স্বীকার করতে হবে। কিন্তু এত বড় জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও, এত অসংখ্য নেতাকর্মী বেসড একটি পলিটিক্যাল পার্টি হওয়া সত্ত্বেও তারা দিগ্ভ্রান্ত এই মুহূর্তে, এ কথাও আমাদেরকে স্বীকার করতে হবে। বরাবরের মতোই বিএনপি সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কেন, কিভাবে, আমরা সেটি বলছি। আর দিগ্ভ্রান্ত শব্দটা যেহেতু উচ্চারণ করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাইছি। বিএনপি যে দিগ্ভ্রান্ত, বিএনপির এত অসংখ্য নেতাকর্মী থাকা সত্ত্বেও বিএনপি কেন নির্বাচনটি আদায় করতে পারছে না, তা কয়েকজনের বক্তব্য আমরা যদি ধরে ধরে উল্লেখ করি ছোট পরিসরে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবছে সরকারের পক্ষ থেকে অনেকে, সরকারের উপদেষ্টারা সরাসরি বলছেন যে নিষিদ্ধ করা হবে, আবার কেউ কেউ বলছেন যে না, নিষিদ্ধ নয়, নির্মূল করতে হবে। কে বলেছেন? সরকারের স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যখন বলছেন যে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে, তখন আবার তিনি 2 দিন আগে কি বললেন? তিনি বলছেন যে ফ্যাসিস্টদের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা যদি কেউ মাফ চেয়ে, ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। বিষয়টা খুবই সিগনিফিক্যান্ট, এবং আমরা তো জানি যে আওয়ামী লীগকে ভাগ করার চেষ্টা চলছে। একটা খণ্ড, 2টা খণ্ড নয়, আরও বহু খণ্ডে বিভক্ত করার চেষ্টা চলছে। একটা গ্রুপ হবে যারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করতে চায়, তারা দৌড়ানির উপর থাকবে। আর একটা গ্রুপ আছে যারা মাফ চেয়ে প্রকাশ্যে আসতে চায়, রাজনীতি করতে চায়, আওয়ামী লীগের রাজনীতি করতে চায়, হয়তো তৃণমূল, ওই তৃণসেবা ইত্যাদি ইত্যাদি নামে আওয়ামী লীগ নতুন করে আসবে, সেই একটা গ্রুপ। আবার একটা গ্রুপ আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন যে কিংস পার্টিগুলো আসবে, তাদের ভিতরে বিলীন হয়ে যাবে। আবার স্বতন্ত্র ডামি ইত্যাদি ইত্যাদি নানান নাম নিয়ে তারা প্রকাশ্যে রাজনীতি করবে। যাই হোক, চলছে তো, এটি স্পষ্ট হয়ে উঠেছে যে আওয়ামী লীগকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, মূলত 2 ভাগ। এখন এই যখন মন্তব্য করলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললেন মঙ্গলবার? তিনি বলছেন যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তার থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে তারা এখন নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। কথা সত্য, ইট ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? মনে করা কোনো কিছু নেই, কৌশল নিচ্ছে, এটাই বাস্তবতা। এবং সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এদেশের মানুষ তা হতে দেবে না। এই যে হতে দেবে না, করা যাবে না, এই যে হুঙ্কার, একরকম হুঙ্কার একই দিন মঙ্গলবার আমির খুসরো মাহমুদ চৌধুরী আরেকটা অনুষ্ঠানে বললেন সংস্কারের গল্প বলে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, সরকারের কথা বলছে, কখনো স্থানীয় সরকার নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন, তারপর তারা সংস্কার করে যাবে, শেখ হাসিনা বিচার শেষ করে যাবে। এই সমস্ত কথা বলার কোনো সুযোগ নেই, তাদেরকে সেই জায়গায় কেউ দায়িত্ব দেয়নি। মির্জা ফখরুল আবার এক জায়গায় বলছে যে মানুষের মধ্যে তো সন্দেহ সৃষ্টি হয়েছে এই সরকার আদৌ নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা। এরকম আরও নানান ধরনের বক্তব্য দিচ্ছে, কখনো নরম কখনো গরম। এর আগেও আমি নিজেই বলেছি কখনো নরম কখনো গরম অবস্থায় বিএনপি রাজনীতি করছে। কিন্তু কেন গরম নরম? এই যে গরম গরম হুঙ্কার দিচ্ছে, কিন্তু বিএনপি কিছু করতে পারছে না, নির্বাচন রোডম্যাপটি আদায় করতে পারছে না। কারণটা কি?
আমি বলছিলাম দিগ্ভ্রান্ত। বিএনপি চাইছে, এর আগেও বলেছি, ভালোই নির্বাচনটা আদায় করে নিতে, নির্বাচনটি যাতে হয় খুব দ্রুত সময়ের মধ্যে। আসলে কি তা হবে? এবং বিএনপি কোনো ধরনের সংঘর্ষে যেতে চাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন বা জাতীয় নাগরিক কমিটি অথবা জামাতের সঙ্গে সংঘর্ষ যেতে চাইছে না। সংঘর্ষ আমরাও চাইছি, কোনোভাবেই চাই না। কিন্তু বিকল্প কি? বিএনপির কথায় কি কোনো কান দেওয়া হচ্ছে? হ্যাঁ, কয়েকটি কথা অবশ্যই তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে, সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেমন রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি, বিএনপির যে বিরোধিতা সেটি সরকার মানতে বাধ্য হয়েছে। ঘোষণাপত্র, ছাত্রদের পক্ষ থেকে যে নতুন ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলার মাধ্যমে, সেটি বিএনপির জন্য ঠেকানো গেছে। এখন এতে কি বিএনপি সন্তুষ্ট? বিএনপি কি মনে করছে তাদের খুব মূল্যায়ন করছে? আমার মনে হয় আসল জায়গাটিতে মূল্যায়ন করছে না। মূল জায়গাটিতে নির্বাচন, সংঘর্ষ তারা যেতে চাইছে না কেন? তারও একটি কারণ আছে। অনেকের মুখে মুখে এটি জানা যাচ্ছে, শোনা যাচ্ছে। বিএনপির কোনো নেতার কাছ থেকে যেটি শোনা যাচ্ছে, লোকবল থাকলেই সাহস আসে না। বিএনপি যে আন্দোলনে যে শক্তি ক্ষয় করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে, সেই শক্তির পুনর্জাগরণ এই মুহূর্তে পাবে কিনা বা তারা ঘটাতে পারবে কিনা সে নিয়ে তারা সন্দিহান। আমি আবারও বলছি, সংঘর্ষ আমরা চাই না, কিন্তু তাদের মধ্যে যে দিগ্ভ্রান্তির পরিচয় কি কারণে, সেটি শুধু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আর তারেক রহমান আদৌ ফিরছে না কেন? খালেদা জিয়া ঈদের পরে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা, তা নিয়ে তো নানান ধরনের প্রশ্ন রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা এক্সাম্পল, বিএনপি যে পারছে না সঠিক সিদ্ধান্ত নিতে, নানান ধরনের ইকুয়েশন মেলাতে গিয়ে তারা কোনো স্থির জায়গায় আসতে পারছে না। এক হচ্ছে সবচেয়ে বড় যে অভিযোগটি এখন বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে। কেউ যদি বলেন যে এগুলো অভিযোগ, কোনো সত্যতা নেই, অ্যাজ এ জার্নালিস্ট আমার যেসব সোর্স রয়েছে কেউ চ্যালেঞ্জ করুন, আমি দেখিয়ে দেবো। এমনিতে তো ওপেন সিক্রেট এখন যে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, সেগুলো কোনোটি আসছে, কিন্তু কতটা ভয়ঙ্কর আকারে চাঁদাবাজি করছে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দেব। এই চাঁদাবাজদের বিএনপি থামাতে পারছে না কেন? সেই ঘুরে ফিরে কিন্তু নির্বাচনের জায়গাটিতে বিএনপি মনে করেছে সামনে নির্বাচন, এখন চাঁদাবাজদের বা চিহ্নিত যে দলীয় নেতাকর্মী রয়েছেন তাদের সবাইকে যেহেতু বহিষ্কার করতে হয়, যেহেতু বিএনপি অনেককে বহিষ্কার করেছে, অনেককে কয়েকশো নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি, কিন্তু সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নিতে পারছে না। তার কারণ ওই যে নির্বাচনের সবাইকে প্রয়োজন। এই যে বিএনপির দোদুল্যমনতা, সেটি বিএনপির জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক পর্যায়ে বলছিলাম, তারা সেখানেও বিভ্রান্তির মধ্যে রয়েছে। ভারতের সঙ্গে এক ধরনের যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি, বা ভারতও হয়তো চাইছিল, কিন্তু ভারতের আস্থা অর্জন করতে পারেনি। এদিকে আবার ভারতের বিরুদ্ধে যত বড় বড় হুঙ্কার দেয়, আবার মাঝে মাঝে মিউ করে। তারা কি মনে করছে যে ভারতকে ছাড়া এদেশে রাজনীতি করে ক্ষমতা যাওয়া সম্ভব নয়? দুটো নয় বিএনপি। আবার এদিকে ভারতের সরাসরি বিরোধিতা করবে নাকি কখনো কখনো পক্ষ নেবে, সেই জায়গা থেকে আবার দেখলাম যে তারা লং মার্চ করলো তিস্তা পানি ইস্যুতে। অবশ্যই এটা ভালো কাজ আমরা মনে করি, কিন্তু এই সময় এসে তিস্তার দাবিতে কেন হঠাৎ, মানে তিস্তা পানির দাবিতে হঠাৎ কেন লং মার্চ, সে বিষয়টিও প্রশ্ন আকারে দেখা দিয়েছে অনেকের সামনে। চীনকে খুশি করার জন্য, এবং তারপর পরে চীন কিন্তু তিস্তা ব্যারেজ নিয়ে কথা বলেছে। সো এটা যদি চীনকে খুশি করার জন্য হয়ে থাকে, আমরা বড় জানি যে চীনের সাথে একটি ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু বিএনপিকে তো স্থির একটা সিদ্ধান্ত আসতে হবে। হ্যাঁ, সবাইকে না খেপিয়ে সবার সাথে বন্ধুত্ব করে তারা সামনে এগিয়ে যেতে পারে, এটাই নিয়ম বা হওয়া উচিত।
কিন্তু বিএনপি তো সেটা পারছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি কি মনে করে যে এই সরকারের অধীনে নির্বাচন যদি হয়, কখনো সেটি ডিসেম্বরে হোক বা আগামী জুনের মধ্যে হোক, জুনে তো হওয়ার কোনো সম্ভাবনা নেই, ডিসেম্বরে না হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে, সেই নির্বাচন বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ হবে। অনেকে মনে করেন এর কোনো ভিত্তি নেই, কোনো ধরনের কোনো প্রশ্নই নেই নির্বাচন নিরপেক্ষ হওয়ার। তাহলে বিএনপি কি করবে? বিএনপি কি করবে সেটা বিএনপির সিদ্ধান্ত। এত বড় রাজনৈতিক দল, 3-4 বার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা, তারা যদি এখন বুঝতে না পারে যে বিএনপি তারা নিজেরা কি করবে, সেটা বলে দেওয়ার দায়িত্ব তো আমাদের না। শুধু ভুল ভ্রান্তিগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে কিনা সেই প্রশ্ন আসছে সামনে। গতকাল দিবাগত রাতে এরকম একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি অন্তত বিশ্বাস করি এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তার মানে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার এখন বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নতি করতে চাইছে কিনা সেই প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে। আমার এর আগে আর চোখে পড়েনি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, কিন্তু একটা তথ্য আপনাদেরকে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, যখন যুবদলের একজন কর্মী যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং আটক অবস্থায় নির্যাতনের মুখে হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গিয়েছিলেন, তখন এই তথ্য আপনাদের জানিয়েছিলাম। ডয়েচে ভেলে বাংলা একটা চমৎকার রিপোর্ট আমাদেরকে জানিয়েছিল, যেটা আসলে আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স দিয়ে। সেটা হচ্ছে 17 জন মানুষ হেফাজতে মৃত্যুবরণ করেছেন, কাস্টোডিয়াল ডেথ। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমি মনে করতে পারি না গত 6 মাস বয়সী বা এই যে সরকারটা গেল 7 মাস হতে যাচ্ছে, যেটার সামনে 6.5 মাস হয়ে গেছে, সেই সরকারটার সময় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। একটা জিনিস একটু শুরুতে বলে রাখা ভালো, আমি আগেও একদিন বলেছিলাম হেফাজতে যে মৃত্যু সেটা আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে একই না। কেউ কেউ আমরা এটাকে একই করে ফেলার চেষ্টা করি, কেউ কেউ বলেন। দুটো ভিন্নতা হচ্ছে এই জায়গায়, যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় সেটা পরিকল্পিতভাবে কাউকে নেওয়া হয় এবং তাকে হত্যা করা হয়। আর কাস্টোডিয়াল ডেথ বা হেফাজতে মৃত্যু সেটা একজন মানুষকে গ্রেফতার করা হয়, তাকে নির্যাতন করা হয়, এবং অনেক সময় যেটা হয় এই নির্যাতনের মাত্রাটা লিমিটের মধ্যে থাকে না, মানে যতটুকু হলে মানুষ মারা যাবে না তার মধ্যে থাকে না, মানুষ মারা যায়। তাছাড়াও বিভিন্ন মানুষের সহ্য ক্ষমতা বিভিন্ন রকম, অনেক মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধি থাকতে পারে, ফলে খুব তুলনামূলক কম নির্যাতনেও মানুষ মারা যেতে পারে। সো তার ইন্টেনশন মানুষকে মেরে ফেলার থাকে না যখন হেফাজতে মৃত্যু হয়, আর এটা এক্ষেত্রে ইন্টেনশন থাকে। যদি আমি বহুবার বলেছি, হেফাজতে কাউকে শারীরিক নির্যাতন দূরে থাকুক, বাংলাদেশের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন অনুযায়ী 2013 কাউকে মানসিক নির্যাতনও সেই নির্যাতনের সংজ্ঞায় নির্যাতন, এবং কাউকে সেটাও করা যাবে না, একটা চট থাপ্পড়ও ন্যূনতম দূরেই থাকুক, হুমকি দেওয়া যাবে না। যাই হোক, গতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম, মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে কোটানকোট গুলি বিনিময়ে নিহত 2 পুলিশ বলছে। এটা তারা যে ন্যারেটিভ আমাদের সামনে আসে আমি পড়ি। মোহাম্মদপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাত 1টার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়, এতে সন্ত্রাসী জুম্মন সহ 2 জন নিহত হন। এই ঘটনায় যৌথ বাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছেন। হাফিজুর রহমান আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি পিস্তল, একটি চাপাতি উদ্ধার করে। লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তারা যান, পুলিশকে লক্ষ্য করে গুলি করে, যৌথ বাহিনীকে লক্ষ্য করে তারাও পাল্টা গুলি করেন এবং তাতে মারা যান। মানে আমরা শেখ হাসিনার সময়ে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের 2-3টা ভার্সন পেয়েছি, এটা একটা ভার্সন। তারা কেউ সন্ত্রাসীরা ওখানে অপরাধ সংগঠনের পরিকল্পনা করছে জেনে অভিযানে যায়, তাদেরকে গুলি করে, তারপর তখন পাল্টা গুলি হয়, মারা যায়। তার আগে আরেকটা গল্প ছিল এরকম, একজন সন্ত্রাসীকে ধরা হবে, তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়, তখন সেই জায়গায় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে, র্যাবকে লক্ষ্য করে গুলি করে, তারাও পাল্টা গুলি করেন। এই গুলির মধ্যে যাকে নিয়ে যাওয়া হয়েছিল সে পালাতে যায় এবং পালাতে গিয়ে
গুলিবিদ্ধ হয়। সো এই গল্পটার মধ্যে হাস্যকর অনেকগুলো এলিমেন্টস আছে। পরবর্তী গল্প যেটা আমরা আজ শুনলাম সেটা আমাদের সামনে এসে হাজির হয়েছে। সুতরাং যে কথাটা বলছিলাম, এটা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমরা এসব ফালতু গল্প আসলে বিশ্বাস করি না। এটা খুবই ফ্রাস্ট্রেটিং। ডক্টর ইউনূসের সরকারের সময় আমরা এই জিনিসটা দেখছি, এবং যৌথ বাহিনী যখন অভিযানে নেমেছে তখন এই আলাপটা আমি করেছি, টকশোতে বলেছি, কলামে লিখেছি, ভিডিওতে বলেছি। এই বিশেষ অভিযান বিষয়টাকেই সন্দেহের চোখে আমরা দেখি যখনই কোনো বিশেষ অভিযান হয়েছে। আমি একটা কলাম লিখেছি প্রথম আলোতে, সেখানে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে বলে যখন সোশ্যাল ক্যাম্পেইন করে এরপর অভিযানে নামা হলো, তার রেজাল্ট হচ্ছে 6 মাসের মধ্যে 200 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। এর আগে বিএনপির সবাই 2001 অপারেশন ক্লিন হার্টে 35-40 জন মানুষ হার্ট অ্যাটাকে হেফাজতে মারা গিয়েছিল। এই বিশেষ অভিযানগুলো খুবই খারাপ জিনিস, এবং এই জিনিসটা প্রমাণ করে যে নিয়মতান্ত্রিক আইন শৃঙ্খলা রক্ষা হয়নি, তাই এখন সকল একটা বিশেষ অভিযান লাগছে। যাই হোক, বিশেষ অভিযান সরকার মনে করছে করুক, কিন্তু একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে আমরা দেখতে প্রস্তুত নই, এবং যেটা ঘটেছে এটারও পদক্ষেপ নেওয়া উচিত। আর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাতে একটা জিনিস বোঝা যাবে, সেটা হচ্ছে এই সরকার এটাকে এন্ডোর্স করছে। সুতরাং এটার ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে, যেমন এর আগে যুবদল নেতার ক্ষেত্রে যেহেতু প্রচুর শোরগোল হয়েছিল, এর আগে আরও 16টা হয়েছে, সেটা নিয়ে কিছু হয়েছে বলে দেখিনি, কিন্তু যুবদল নেতার যেহেতু হেফাজতে মৃত্যু হয়েছে সেখানকার ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইএসপিআর আমাদেরকে জানিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিভাবে তদন্ত হচ্ছে, ক্ষেত্রে ইনস্ট্যান্টলি ইমিডিয়েট কী কী স্টেপস নেওয়া হচ্ছে, সরকারকে এটা জানাতে হবে। না হয় আমরা এটা নিশ্চিত হয়ে যাব যে সরকারি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং শুরু করেছে। এই বিভৎসতা বাংলাদেশে হতে পারে না। আজ না, যখন প্রচুর মানুষ, অনেকবার বলেছি, প্রচুর মানুষ হাততালি দেয়, মিষ্টি খায় সোকল্ড ক্রস ফায়ার নিয়ে, তখন এর বিরুদ্ধে ব্লগে লিখেছি, গালি লিখেছি। আমি এটা কন্টিনিউ করে যাব। লাকিলি 1-1.5 দশকের পরে এসে, 1.5 দশক পরে এসে দেখছি মানুষ এখন অনেকেই এই জিনিসটা যে অসভ্য, এই জিনিসটা যে বর্বর, এই জিনিসটা যে একটা স্টেটকে স্টেট রাখে না, এটা বুঝে যায়। আমি খুব অবাক হই যে ডক্টর ইউনূসের সরকারও কি এটা বুঝবেন না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আদতে রাষ্ট্রের দুর্বলতা ইন্ডিকেট করে। একটা রাষ্ট্র তখন রাষ্ট্র হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে। একটা রাষ্ট্র তার একটা উইং দিয়ে অপরাধীকে ধরবে, সেটা শাসন বিভাগ, পুলিশ ধরে আনবে, এবং সে বিচার ব্যবস্থার হাতে সোপর্দ করবে, এবং সেই বিচার ব্যবস্থা তার বিচার করবে, তখন এটা রাষ্ট্র হয়ে ওঠে। তার কঠোর বিচার হোক, অপরাধ যদি এমন হয় তার মৃত্যুদণ্ড, যেহেতু আমাদের এখনও আছে, তার মৃত্যুদণ্ড হোক, কিন্তু ধরে খুন করে ফেলবে, এটা রাষ্ট্রের লক্ষণ না। এটা রাষ্ট্রের লক্ষণ না, এটা সন্ত্রাসীর লক্ষণ। সো যখন একটা রাষ্ট্র নিজে সন্ত্রাসী হয়ে ওঠে, সরকার নিজে সন্ত্রাসী হয়ে ওঠে, এটা অত্যন্ত নেগেটিভ রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ইন্টিগ্রিটির জন্য, রাষ্ট্রের অস্তিত্বের জন্য। এই ব্যাপারটাই রাষ্ট্র বোঝে না, সরকার বোঝে না। বহুবার বলেছে, আবার একটু যোগ করতে চাই, রাষ্ট্রের সাথে প্রত্যেকটা নাগরিকের একটা চুক্তি আছে। একটা কোয়ার্সিভ ইনস্টিটিউটের অধীনে নাগরিক যায় তার কতগুলো চুক্তির ভিত্তিতে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে সে ন্যায় বিচার পাবে। সে অপরাধ করলেও ন্যায় বিচার পাবে। এমনকি যে অপরাধের ভিডিও ফুটেজ আছে সেই অপরাধেরও সে ন্যায় বিচার পাবে। তাকে ধরে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করা যাবে না। আমি অনেকবার একটা এক্সাম্পল দিয়েছি, আবারও দেই। বরগুনায় রিফাত নামে একজনকে খুন করেছিল কয়েকজন মিলে, সেটার ভিডিও পাওয়া যায়। নয়ন বন্ড নামে একজন মূলত এটার নেতৃত্ব দিয়েছে, এবং তার ওয়াইফ মিন্নি, রিফাতের ওয়াইফ। এসব নিয়ে আমরা অনেক গল্প দেখেছি। তো ওই ভিডিও তো ছিল, নয়ন যে তাকে কোপাচ্ছে এবং সেই কোপানোতে যে মারা গেছে, ক্লিয়ার ভিডিও আমাদের সামনে আছে। কিন্তু নয়ন বন্ডকে পরদিন বা তার পরদিন বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। অবশ্য নয়ন সেরকম সামর্থ্যবান পরিবারের লোক ছিল না বলে তাকে হত্যা করা হয়েছে। ওই কোপাকুপিতে থাকা অন্যদের কিন্তু সেটা করা হয় না। যাই হোক, নয়নকেও এভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা যায় না। আমরা ভিডিও দেখার পরও তাকে আনতে হবে, বিচার হবে, সাক্ষ্য প্রমাণ হবে, সব কিছুর পর তার ফাঁসি হলে ফাঁসি হবে। এর বাইরে কোনো কিছু এই রাষ্ট্রে আর হতে পারে না। এই বিভৎসতা এই রাষ্ট্রে চলতে পারে না।
কোনোভাবেই না। ডক্টর ইউনূসের সময় এরকম ঘটনা ঘটবে, 17টা কাস্টোডিয়াল ডেথের পর 2টো এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ইটস টু হাই। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে যে ভিডিও ফুটেজটি আপনারা দেখতে পেয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে। আওয়ামী লীগের প্রত্যেকটা রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু এক এক করে জেলের ভিতরে ঢুকতেছে এবং তারা গ্রেপ্তার হচ্ছে প্রতিনিয়ত। যারা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ শাসন করেছিলেন, অনেকের সাথে অন্যায় অত্যাচার করেছেন, তা আপনারা ইতিমধ্যে সবাই জানেন। যাই হোক বন্ধুরা, এই বিষয়ে আমি কথা বলে আর বিস্তারিত বলে আপনাদের বেশি সময় নষ্ট করতে চাই না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।